গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা সুবর্ণলতা। আজ ৪৯ পর্ব। বহুদিন পরে মামা শ্বশুর বাড়িতে বেড়াতে এলো সুবর্ণ। বড় ছেলে ভানু সম্প্রতি একটা গাড়ি কিনেছে। বড় বউ বলল, আপনার ছেলে আসুন না মা, তখন বরং যাবেন। সুবর্ণ তবু ভাড়াটে গাড়ি করেই গেল। বলল, ও বাড়িতে বরাবর ভাড়াটে গাড়ি করেই গেছি বৌমা, জুড়ি গাড়ি থাক। বউ বিড়বিড় করে বলল, যত্ন আদর না নিলে আর কে দেবে। সুবর্ণ গাড়িতে গিয়ে উঠল। শ্যামাসুন্দরী সমাদর করে ডাকলেন, এসো মা এসো। বয়স কম হয়নি, মুক্তকেশীর থেকে কম হলেও তার দাদার স্ত্রী। তবু শক্ত আছেন দিব্যি। এখনো নিজে রেঁধে খাচ্ছেন, হেঁটে গঙ্গা স্নানে যাচ্ছেন। অনেকদিন দেখেনি সুবর্ণ, দেখে আশ্চর্য হল। প্রণাম করে পায়ের ধুলো নিল, হয়তো দু অর্থে। শ্যামাসুন্দরী কুশল প্রশ্ন করতে লাগলেন খুঁটিয়ে খুঁটিয়ে। ছেলেপুলেরা কেমন আছে? চাঁপা, চন্দন, পারুল সব ভালো আছে তো? সেই যে তোমার শাশুড়ির কাজের সময় সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো। এটা ওটা উত্তর দিতে দিতে হঠাৎ একসময় বলে বসে সুবর্ণ, ভাসুর ঠাকুর বাড়ি আছেন? কে, জগা? শ্যামাসুন্দরী মুখ বাঁকিয়ে বলেন, থাকবেন না তো আর যাবে কোথায়? এখন তো সর্বক্ষণ বাড়িতেই স্থিতি। আমার কানের মাথা খেতে যে বাড়ির মধ্যে এক ছাপাখানা খুলে বসে আছেন। সুবর্ণলতা এই খবরে অবাক হয় না। সুবর্ণলতা যেন এই খবর জানে। শুধু সুবর্ণলতার মুখটা একটু উজ্জ্বল দেখায়। বলে, বেশ চলছে ছাপাখানা, ভালো ছাপা হয়? জানি নে বাচ্চা। শ্যামাসুন্দরী অগ্রাহ্য ভরে বলেন, রাত দিন শব্দ তো হচ্ছে। বলে নাকি খুব লাভ হচ্ছে। বলে বয়সকালে এই বুদ্ধি হলে লাল হয়ে যেতাম। 7 জন্মে তো রোজগারের চেষ্টা দেখিনি। ওই ফোঁটা কাটতো আর মালা ঘোরাতো। তাছাড়া পাড়ার লোকের জন্ম, মৃত্যু, বিয়ে, রোগ, শোক, দুর্গোৎসব এই নিয়েই তো ছিল। হঠাৎ এই খেয়াল মাথায় ঢুকিয়েছ ওই নিতাই। নিজের আখের গোছাতেই বোধহয় এই প্ররোচনা দিয়েছে। বলে বাড়ি থেকে কিছু উসুল করি। তা তোমার সঙ্গের ওই ঝিয়ের হাতে আবার অত সব কি বৌমা? সুবর্ণ কুণ্ঠিতভাবে বলে, কিছু না, 4টি ফল। আপনি একটু মুখে দেবেন। ভাসুর ঠাকুর একটু আপনাকে আজ একটা কথা বলতে এসেছি মামিমা। শ্যামাসুন্দরী সুবর্ণর কুণ্ঠিত ভাব দেখে আশ্চর্য হন। বলেন, কি গো বাছা? বলছিলাম কি থেমে যায় সুবর্ণ। শ্যামাসুন্দরী সমধিক অবাক হন। সুবর্ণলতার এমন কুণ্ঠিত মূর্তি, ও তো সদাই সপ্রতিভ। তাছাড়া কুণ্ঠার মধ্যে কেমন যেন প্রার্থী ভাব। টাকা ধার চাওয়ার ক্ষেত্রেই এমনটা দেখা যায়, কিন্তু সুবর্ণলতার ক্ষেত্রে তো সে আশঙ্কা ওঠে না। তবে শ্যামাসুন্দরীর প্রশ্নমুখের দৃষ্টির সামনে একটু অপ্রতিভ হাসি হাসে সুবর্ণ। তারপর আঁচলের তলা থেকে একখানা মলাট বাঁধানো মোটা খাতা বার করে বলে ফেলে, ভাসুর ঠাকুর ছাপাখানা খুলেছেন শুনেছিলাম, তাই একটু শখ হয়েছে, সেই এতেই আসা। আমি তো আর নিজে মুখে বলতে পারবো না, আপনি যদি একটু বলে দেন। শ্যামাসুন্দরী বার্ধক্যের চোখে কৌতূহল ফুটিয়ে বলেন, কি জন্যে, কি বলবো? আমি তো কিছুই বুঝতে পারছি না বৌমা। সুবর্ণলতা মৃদু হাসে, বুঝতে পারবেনও না। তাহলে বলি শুনুন। ছেলেবেলা থেকে আমার একটু লেখার শখ আছে। জীবনভর সকলের অসাক্ষাতে একটু আধটু লিখেছি, এই পদ্য-টদ্য আর কি। ইদানিং গল্প টল্প ধরনের কিছু লেখা হয়েছে, তবে ছাপবার কথা স্বপ্নেও ভাবিনি। ভাসুর ঠাকুর ছাপাখানা খুলেছেন শুনে অবধি মনে উদয় হয়েছে, একখানা বই মতো করে যদি ছাপানো যায়, যা খরচা লাগে আমি দেব, শুধু আগে কেউ যেন জানতে না পারে। একেবারে বই হলে জানবে, দেখবে। তা আপনি একটু বলে দেখুন না মামিমা, যদি একটু দেখেন এখন ভাসুর ঠাকুর। প্রৌঢ় সুবর্ণলতার চোখে যেন ভাবাকুল অবোধ কিশোরীর দৃষ্টি। যে সুবর্ণলতা সমুদ্রের স্বপ্ন দেখত,
সেই সুবর্ণলতা কি আজও মরেনি? কোথাও কোনখানে এতটুকু প্রাণ আহরণ করে বেঁচে আছে? কোথায় আছে সেই অফুরন্ত অগ্নি, যা আজীবন বরফ জল নিক্ষেপেও নিভে যায় না? শ্যামাসুন্দরী তবু বিস্মিত প্রশ্ন করেন, বই ছাপা হবে? কোথায় সেই বই? সুবর্ণ মৃদু হেসে বলে, বই তো পরে, ছাপা হবেই খাতাটা। এইটা না হয় নিয়ে যান ভাসুর ঠাকুরের কাছে, উনি ঠিক বুঝতে পারবেন। খাতাখানা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে শ্যামাসুন্দরী। হতভম্ব গলায় বলেন, এসব লেখা তুমি লিখেছ? এই খাতা ভর্তি? ওই তো পাগলামি। হাসে সুবর্ণ। নিজের মন থেকে না কিছু দেখে? সুবর্ণলতা ছেলে মানুষের মতো শব্দ করে হেসে ওঠে, না দেখে লিখব কি, তাহলে আর নিজের লেখা হলো কোথায়? শ্যামাসুন্দরীর বিস্ময় ভাঙে না। তা হ্যাঁ গো মেজো বৌমা, এত কথা তোমার মনে মাথায় এলো কি করে? সুবর্ণলতার মুখে আসে, মনে মাথায় আসে। তা লিখতে পারলে এরকম সহস্রখান খাতাতেও কুলোতো না মামিমা, তবে বলে না কথা। শ্যামাসুন্দরী উঠে যান। কিছুক্ষণ পরে প্রেস মালিক জগন্নাথচন্দ্র এসে অদূরে দাঁড়ান। চেহারা প্রায় একই রকম আছে, তেমনি ৮-৬০ খাট মুগুরে ধরন, তেমনি হোত্তেলের মতো রং, বদলের মধ্যে কিছু চুল পেকেছে। আগের মতোই পরনে একটি লাল ছালটি, গলায় রুদ্রাক্ষ, কপালে রক্তচন্দনের ফোঁটা। তার মানে এই বেশেই ছাপাখানায় বসেন তিনি। এসে দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে বলেন, মা, জিজ্ঞেস করো তো বৌমাকে এই হাতের লেখা কার? ইশারায় উত্তর পেয়ে শ্যামাসুন্দরী মহোৎসাহে বলেন, বললাম তো, সবই বৌমার লেখা। চমৎকার হাতের লেখা তো। সপ্রশংস দৃষ্টিতে খাতার পৃষ্ঠাগুলো উল্টোতে উল্টোতে যোগু বলেন, মেয়ে ছেলের হাতের লেখা এমন পাকা সচরাচর দেখা যায় না। কিসে থেকে নকল করেছেন? শ্যামাসুন্দরী বলে ওঠেন, ওই দেখো ভুতুড়ে কথা, বললাম যে এই সমস্ত বোমা নিজের মন থেকে বানিয়ে বানিয়ে লিখেছে, বই লিখিয়েরা যেমন লেখে আর কি। বলো কি, এই গদ্য পদ্য সব? সব। এখন আবার শ্যামাসুন্দরী জ্ঞানদাত্রী। জগন্নাথ মহোৎসাহে বলেন, তুমি যে তাজ্জব করে দিলে মা, এতকাল দেখছি কই এসব তো শুনিনি। শ্যামাসুন্দরী বলেন, শুনবি কোথা থেকে? মেজবৌমা তো নিজের গুণ জাহির করে বেড়ানো মেয়ে নয়। তোর ছাপাখানার বার্তা শুনে স্বাদ হয়েছে, বলছে যা খরচা পড়বে দেবে, তুই শুধু দেখে শুনে। খরচের কথা কোত্থেকে আসছে? খরচের কথা? যোগু হৈ হৈ করে ওঠেন, আমার প্রেসে আবার খরচ কি? রেখে দিয়ে যান বৌমা, কালই প্রেসে চড়িয়ে দেব। কিন্তু অবাক হয়ে যাচ্ছি বৌমার গুণ দেখে। না, পিসির সংসারে এই মেজবৌমাটি এসেছিলেন সাক্ষাৎ লক্ষ্মী, ভগবান দিয়েছেন তাই ঢেলে মেপে, মনের গুণেই ধন। বহু ভাগ্যে এমন লক্ষ্মী পেয়েছিল পেব। কানায় কানায় পূর্ণ মন নিয়ে বাড়ি ফিরল সুবর্ণলতা। ভাবতে লাগল, ভগবানের উপর অবিশ্বাস এসে গেলেই বুঝি তিনি এইভাবে আপন করুণা প্রকাশ করেন। মানুষের উপর প্রত্যাশা হারালেই ভগবানের উপর আসে অবিশ্বাস। তবু কোথাও বুঝি কিছু একটা আশা ছিল, তাই দ্বিধাগ্রস্ত চিত্ত নিয়ে সেই আশার দরজায় একটু করাঘাত করতে গিয়েছিল সুবর্ণলতা। রুদ্ধ কপাট খোলে কিনা দেখতে। দেখল 2 হাট হয়ে খুলে গেল। ভেতরের মালিক সহাস্য অভ্যর্থনায় বলল, এসো এসো, বসো, জল খাও। হ্যাঁ, সেই কথাই মনে হয়েছিল সুবর্ণলতার। এই কথা সে কথার পর আবার মামিমার মাধ্যমে ছাপার খরচার কথাটা তুলেছিল সুবর্ণ। সুবর্ণলতার যোগু বট ঠাকুর সেই প্রস্তাব তুড়ি দিয়ে উড়ালেন। বললেন, দূর, কাগজের আবার দাম, বস্তা বস্তা কাগজ কেনা আছে আমার। এই তো এখনই 2000 বর্ণ পরিচয় ছাপা হচ্ছে। বৌমা বই লিখেছেন, এটা কি কম আহ্লাদের কথা? ছেপে বার করে বুক ফুলিয়ে বলে বেড়াবো লোককে, কি গুণবতী বউ আমাদের, বুকটা 10 হাত হয়ে উঠবে।
শুনে তখন সহসা ভূমিকম্পের মতো প্রবল একটা বাষ্পোচ্ছ্বাসে সুবর্ণলতার সমস্ত শরীর দুলে উঠেছিল। জীবনের 3 ভাগ কাটিয়ে সে সুবর্ণলতা এই প্রথম শুনল সে গুণবতী, শুনল তার গুণ নিয়ে কেউ গৌরব করতে পারে। অথচ এই গুণই, হ্যাঁ, এই গুণই দোষ হয়েছে চিরকাল। আজীবনই তো একটু আধটু লেখার স্বাদ ছিল, কিন্তু সে স্বাদ মেটাতে অনেক দাম দিতে হয়েছে। কত সঙ্গোপনে, কত সাবধানে। হয়তো রাত্রে যখন ওদিকে তাসের আড্ডা জমজমাট, অথচ এদিকে ছেলেরা ঘুমিয়েছে, তখন বসেছে একটু খাতা কলম নিয়ে। প্রবোধ কোনো কারণে ঘরে এসে পড়ে দেখে ফেলল, ব্যাস শুরু হলো ব্যঙ্গ তিরস্কার। আর তার জের চলতে লাগলো বেশ কিছুকাল। যে সংসারে মেয়ে মানুষ বিদ্যাবতী হয়ে উঠে কলম নাড়ে, তাদের যে লক্ষ্মী ছেড়ে যাওয়া অনিবার্য, এই কথা উঠে। তাছাড়া কলম ধরা হাত যে আর হাতাবেড়ি ধরতে চাইবে না, তাতে আর সন্দেহ কি। অনেক সময় অনেক কটূক্তি হজম করেছে সুবর্ণলতা তার খাতা নিয়ে। আর এখনই কি হয় না? কটূক্তি না হোক, বক্রোক্তি কানে আসে বই কি। আর সেই উক্তি আজকাল অনেক সময়ই আসে ছেলেদের ঘর থেকে, সুবর্ণলতার রক্তে মাংসে গঠিত ছেলেদের। ব্যাপারটা কি? কোনো থিসিস টিসিস লেখা হচ্ছে নাকি? মা কি রান্নাঘরটা একদম ছেড়ে দিলেন নাকি রে বকুল? দেখতেই পাওয়া যায় না। সুবল, তুই তো অনেক জানিস। মহাভারত লিখতে বেদব্যাসের কতদিন লেগেছিল জানিস সে খবর? অথচ প্রবোধের আক্ষেপোক্তি শোনা যায়। কি রান্নাবান্না হচ্ছে আজকাল? বকুল, এ মাছের তরকারি রেঁধেছে কে? তুই বুঝি? মুখে করা যাচ্ছে না যে। জানে বকুল নয়, ছেলের বউরা রেঁধেছে, তত্রাচ ওইভাবেই বলে। বোধ করি সেই চিরাচরিত মেয়েলি প্রথাটাই বজায় রাখে, ঝিকে মেরে বউকে শেখায়। আবার এ আক্ষেপও করে ওঠে, হবেই তো, বাড়ির গিন্নি যদি সংসার ভাসিয়ে দিয়ে খাতা কলম নিয়ে পড়ে থাকে, হবেই নষ্ট অপচয়, অবিলি, বেবন্দোবস্ত। সুবর্ণর কানে আসে, কিন্তু সুবর্ণ কানে নেয় না। সব কিছু কানে নেওয়া থেকে বিরত হয়েছে সুবর্ণ। অভিমান শূন্য হবার সাধনা করছে, অতএব জবাব দেয় না। সুবর্ণলতা তার সংসারের সব প্রশ্নের জবাব তৈরি করছে বসে শেষ আদালতে পেশ করার জন্যে। হয়তো সেই জবাবই বিবৃতির মধ্য থেকে সেই সংসার সুবর্ণলতাকে বুঝতে পারবে। আর সেই বোঝা বুঝতে পারলেই বুঝতে পারবে নিজের ভুল, নিজের বোকামি, নিজের নির্লজ্জতা। সুবর্ণলতার স্মৃতিকথা, সুবর্ণলতার জবানবন্দি। সেই জবানবন্দিকে মুক্তি দিতে পারছে সুবর্ণলতা, মুক্তি দিতে পারছে খাতার কারাগার থেকে আলো ভরা রাজ রাস্তায়। ঈশ্বরের করুণা নেমে এসেছে মানুষের মধ্য দিয়ে। আজীবনের কল্পনা সফল হতে চলল এবার। আজীবনের স্বপ্ন সফল। এ যেন এক অলৌকিক কাহিনী, যে কাহিনীতে মন্ত্রবলের মহিমা কীর্তিত হয়। নইলে চিরকালের বাউন্ডুলে যোগু বটঠাকুরের হঠাৎ ছাপাখানা খোলার শখ হবে কেন? ভগবানী সুবর্ণলতার জন্যে পৃথিবীটাকে হঠাৎ ভারী সুন্দর লাগে সুবর্ণর, ভারী উজ্জ্বল। খুশি ঝলমলে সকালের আলোয় এই বিবর্ণ হয়ে আসা গোলাপি রঙা বাড়িটা যেন সোনালি হয়ে ওঠে। নিজের সংসারটাকেও যেন হঠাৎ ভালো লেগে যায়। এই সমস্তই তো সুবর্ণলতার নিজের সৃষ্টি। এদের উপর কি বীতশ্রদ্ধ হওয়া যায়? এদের উপর বিরূপ হওয়া সাজে? এরা যে সুবর্ণলতাকে ভালোবাসে না, সেই ধারণাটা ভুল ধারণা সুবর্ণলতার। বাসে বই কি, ওদের নিজেদের ধরনে বাসে। তাই বাসুক। সুবর্ণলতাও চেষ্টা করবে ওদের বুঝতে। হয়তো জীবনের এই শেষ প্রান্তে এসে জীবনের মানে খুঁজে পাবে সুবর্ণ, আর তার মধ্যেই খুঁজে পাবে জীবনের পূর্ণতা। ক্রমশই যেন প্রত্যাশার দিগন্ত উদ্ভাসিত হতে থাকে নতুন সূর্যোদয়ের প্রতীক্ষায়। শুধুই বা ওই জবানবন্দি কেন? আর তো লিখেছে সুবর্ণলতা, যা শিল্প, যা সৃষ্টি। যেখানে সুবর্ণলতা একক, যেখানে তার ওপর কোনো উপরওয়ালা নেই, যেখানে থাকবে সুবর্ণলতার অস্তিত্বের সম্মান, যেখানে সে বিধাতা।
আহ, এই কল্পনায় কি অপূর্ব মাদকতা! এ যেন কিশোরী মেয়ের প্রথম প্রেমে পড়ার অনুভূতি। অনুক্ষণ মনের মধ্যে মোহময় এক সুর গুঞ্জরণ করে, সে সুর রাত্রির তন্দ্রার মধ্যেও আনাগোনা করে। নিত্য নূতন বই লেখা হচ্ছে, নিত্য নিত্য বই ছাপা হয়ে বেরোচ্ছে সেসব। অবাক হয়ে যাচ্ছে সবাই সুবর্ণলতার মহিমা দেখে, আর ভাবছে, তাই তো। আশ্চর্য, আশ্চর্য! কি হাস্যকর ছেলে মানুষই করে এসেছে এতদিন সুবর্ণ। এই তুচ্ছ সংসারের বিরূপতা আর প্রসন্নতার মধ্যে নিজের মূল্য খুঁজে এসেছে, হিসেব কষেছে লাভ আর ক্ষতির। অথচ সুবর্ণলতার নিজের মুঠোর মধ্যে রয়েছে রাজার ঐশ্বর্য। সুবর্ণলতার ওই হলুদ 5 ফোড়নের সংসারখানা নিক না যার খুশি নিয়ে, বরং রেহাই দিক সুবর্ণলতাকে। সুবর্ণলতার জন্য থাক এক অনির্বচনীয় মাধুর্য লোক। কি আনন্দ, কি অনাস্বাদিত সুখ স্বাদ! সুবর্ণলতার জীবনখানার এই অধ্যায়খানি যেন জ্যোতির কণা দিয়ে লেখা। সুবর্ণলতা রান্নাঘরে এসে বলে, ও বড় বৌমা, বলো বাছা, কি কুটনো হবে, কুটি বসে। বড় বৌমা শাশুড়ির এই আলো ঝলসানো মুখের দিকে তাকিয়ে দেখে অবাক হয়, তবে প্রকাশ করে না সে বিস্ময়। নরম গলায় বলে, আমি আবার কি বলবো, আপনার যা ইচ্ছে। বাহ, তা কেন? তুমি রাঁধবে, তোমার মনের মতো রান্নাটি হয়তো ভালো, বলে বটিটা টেনে নেয় সুবর্ণ। আবার হয়তো এই কথাও বলে, তোমরা তো রোজই খেটে সারা হচ্ছ বৌমা, আমার অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে। কি রান্না হবে বলো, আমি রাঁধি। বৌরা বলে, আপনার শরীর খারাপ? সুবর্ণ মিষ্টি হাসি হাসে, খারাপ আবার কি বাপু, খাচ্ছি দাচ্ছি, ঘুরছি ফিরছি। তোমাদের শাশুড়ির চালাক মেয়ে, বুঝলে, কাজের বেলাতেই তার শরীর খারাপ। ওরা অবাক হয়, ওরা শাশুড়ির এমন মধুর মূর্তি দেখেনি এসে পর্যন্ত। ওরা ভাবে, ব্যাপারটা কি? সুবর্ণ ওদের বিস্ময়টা ধরতে পারে না। সুবর্ণ আরেক জগৎ থেকে আহরণ করা আলোর কণিকা মুঠো মুঠো ছড়ায়। ভানু মাছের মুড়ো দিয়ে ছোলার ডাল ভালোবাসে, তাই বরং ওহ কাজ। কানুটা বড়া দিয়ে মোচার ঘণ্টর ভক্ত, হয়নি অনেকদিন। 2টো ডাল ভেজো তো মেজো বৌমা। ওগো, আজ মোচা এনো তো। বাজার করার ভার প্রবোধের। এই মহান কর্মভার অবশ্য সে স্বেচ্ছায় বরণ করে নিয়েছে। ছেলেরা চক্ষু লজ্জার দায় কখনো কখনো বলে বটে, আমাদের বললেই পারেন, নিজে তো কষ্ট করার কি দরকার। তবে সে কথা গায়ে মাখে না প্রবোধ। কিন্তু সেই বাজার বেলায় সুবর্ণলতা তাকে ডেকে হেঁকে বিশেষ কোনো জিনিস আনতে হুকুম দিয়েছে, এই ঘটনা প্রায় অভূতপূর্ব। অন্তত বহুকালের মধ্যে মনে পড়ে না। বোধ করি ছেলেমেয়েরা যখন ছোট ছোট, তখন তাদের প্রয়োজনে বিস্কুট কি লজেন্স, বার্লি কি মেলেন্স ফুড ইত্যাদির অর্ডার দিতে এসেছে বেরোবার মুখে। কিন্তু মুখের রেখায় ওই যে আহ্লাদের জ্যোতি, এই বস্তু কি দেখা গিয়েছে কোনো দিন? দেখা যেত, ওই আলোর আভা দেখা যেত কখনো কখনো সুবর্ণর মুখে, কিন্তু সে আভা আগুন হয়ে প্রবোধের গাত্রদাহ ঘটাত। স্বদেশী হুজুগের সময় যখনই কোনো বিদঘুটে খবর বেরোত, তখনই সুবর্ণর মুখে আলো জ্বলত। আলো জ্বলত যখন কোনো নতুন বই হাতে পেত। আলো জ্বলত যখন বাড়ির ছোট ছোট ছেলে মেয়েগুলোকে একত্রে বসিয়ে পাঠশালা পাঠশালা খেলা ফেঁদে তার স্বরে তাদের দিয়ে পদ্য মুখস্থ করাত। আলো জ্বলত যদি বা কেউ কোনো দিন কোনোখান থেকে বেরিয়ে বা তীর্থ করে এসে গল্প জুড়ত। তাছাড়া আরেক ধরনের আলো আর আবেগ ফুটে উঠেছিল সুবর্ণলতার মুখে ইংরেজ জার্মান যুদ্ধের সময়। সে এক ধরন, যেন সুবর্ণলতারই জীবন মরণ নিয়ে যুদ্ধ হচ্ছে। দেশের রাজা ব্রিটিশ, অথচ সুবর্ণর ইচ্ছে জার্মানরা জিতুক। তাই তর্ক, উত্তেজনা, রাগারাগি। মেয়ে মানুষ, তা রোজ খবরের কাগজ না হলে ভাত হজম হবে না। তা সেই প্রকৃতিটা বয়সের সঙ্গে সঙ্গে বদলেছে। এই তো ইদানিং যাবার স্বরাজ স্বরাজ হুজুগ উঠেছে, তাতে তো তেমন কোনো আগ্রহ দেখা যায় না, বরং যেন অগ্রাহ্য।
বলে, অহিংসা করে শত্রু তাড়ানো যাবে এই আমার বিশ্বাস হয় না। বলে, দেশশুদ্ধ লোক বসে বসে চরকা কাটলে স্বরাজ আসবে? তাহলে আর পৃথিবীতে আদি অন্তকাল এত অস্ত্রশস্ত্র তৈরি হতো না। উত্তেজিত হয়ে তর্কটা করে না, শুধু বলে। শক্তি সামর্থ্যটা কমে গেছে, ঝিমিয়ে গেছে, তাই মুখের সেই ঔজ্জ্বল্যটাও বিদায় নিয়েছিল। বিশেষ করে সেই অদেখা মায়ের আর চকিতে দেখা বাপের মৃত্যু শোকের পর থেকে তো হঠাৎ যেন সেই ঝিমিয়ে পড়া ভাবটার খোলস ছেড়ে আবার নতুন হয়ে ওঠার মতো দেখাচ্ছে সুবর্ণলতাকে। কেন? মাথার দোষটোষ হচ্ছে না তো? পাগলরাই তো কখনো হাসে, কখনো কাঁদে। তা যাক, এখন যখন হাসছে তাতে কৃতার্থ হওয়াই ভালো। কৃতার্থই হয় প্রবোধ। বিগলিত গলায় বলে, মোচা? মোচা না মানেই তোমার খাটুনি গো। ওকে আর বৌমারা বাগিয়ে কুটতে ফুটতে পারবেন? সুবর্ণ বলে, শোনো কথা, সব করছে ওরা, কিসে হাঁটছে? তবে আমারই ইচ্ছে হয়েছে, রান্নাবান্না তো ভুলেই যাব শেষটা। কৃতার্থমন্য প্রবোধ ভাবতে ভাবতে বাজারে ছোটে। আহা, এমন দিনটি কি চিরদিন থাকে না? এই জীবনটাই তো কাম্য। গিন্নি ফাই ফরমাস করবে, এটা আনো ওটা আনো বলবে, কর্তা সেই সব বরাতি বস্তু এনে 7 বার ঘুরিয়ে ফিরিয়ে দেখবে, বাহবা নেবে। গিন্নি গুছিয়ে গাছিয়ে রাঁধবে, বাড়বে, বেলা গড়িয়ে পরিপাটি করে খাওয়া দাওয়া হবে। আর অবসরকালে কর্তা গিন্নি পানের বাটা নিয়ে বসে ছেলে বউ বেয়াই বেআইনের নিন্দাবাদ করবে, এ যুগের ফ্যাশন নিয়ে সমালোচনা করবে। এই তো এই বয়সের সংসারের ছবি। প্রবোধের সমসাময়িক বন্ধুবান্ধবরা তো এই ধরনের সুখেই নিমগ্ন। প্রবোধের ভাগ্যেই ব্যতিক্রম। এই সামান্য সাধারণ সুখটুকু ইহজীবনে জুটল না। গিন্নি যেন সিংহবাঘিনী। তাসের আড্ডাটা যাই আছে প্রবোধের, তাই টিকে আছে বেচারা। তা এতদিনে কি ভগবান মুখ তুলে চাইছেন? পাগল ছাগল হয়ে সহজ হয়ে যাচ্ছে সুবর্ণ, নাকি এতদিনে নিজের ভুল বুঝতে পেরেছে? তা সে যে কারণেই হোক, সুবর্ণ যে সহজ প্রসন্ন মুখে ডেকে বলেছে, ওগো বাজার যাচ্ছ, মোচা এনো তো, এই পরম সুখের সাগরে ভাসতে ভাসতে বাজারে যায় প্রবোধ, আর প্রয়োজনের অতিরিক্ত মাছ তরকারি এনে জড়ো করে। সুবর্ণ তখন হয়তো অনুমান করতে চেষ্টা করছে তার ওই খাতাটা ছাপতে কতদিন লাগতে পারে, কতদিন লাগা সম্ভব। ধারণা অবশ্য নেই কিছুই, তবু কতই আর হবে, বড় জোর মাস 2, কমও হতে পারে। তারপর, আচ্ছা যোগুবর ঠাকুর আমার নামটা জানেন তো? কে জানে, কিন্তু জানবেনই বা কোথা থেকে? কবে আর কে আমার নাম উচ্চারণ করেছে ওর সামনে? তাহলে বিনা নামেই বই ছাপা হবে, নাকি মামিমার কাছ থেকে জেনে নেবেন উনি? তা মামিমাই কি ঠিক জানেন? মেজবোমা ডাকটাতেই তো অভ্যস্ত। হঠাৎ নিজের মনে হেসে উঠে সুবর্ণলতা। কি আশ্চর্য, খাতার প্রথম পৃষ্ঠাতেই তো তার নাম রয়েছে। যে হাতের লেখার প্রশংসা করেছেন যোগুবর ঠাকুর, সেই হাতের লেখাটিকে আরও সুস্বাদ সুন্দর করে ধরে ধরে নামটি লেখেনি একবার সুবর্ণ? হ্যাঁ, পরম যত্নে পরম সোহাগে কলমটিকে ধরে ধরে লিখে রেখেছিল সুবর্ণ, শ্রীমতী সুবর্ণলতা দেবী। সেই লেখা চোখ এড়িয়ে যাবে? এড়িয়ে যাবে না, চোখ এড়িয়ে যাবে না। নামটা মুখস্থ করার মতো বারবার মনে মনে এই কথা উচ্চারণ করতে থাকে সুবর্ণ। চোখ এড়িয়ে যাবে না, বইয়ের ওপর লেখা থাকবে শ্রীমতী সুবর্ণলতা দেবী। সুবর্ণলতার মা জেনে গেল না এই খবর। এত আনন্দের মধ্যেও সেই বিষণ্ণ বিষাদের সুর যেন একটা অস্পষ্ট মূর্ছনায় আচ্ছন্ন করে রাখে। মা থাকতে এই পরম আশ্চর্য ঘটনাটা ঘটলে মাকে অন্তত একখণ্ড বই পার্সেল করিয়ে পাঠিয়ে দিত সুবর্ণ। এই বাড়ির কাউকে দিয়ে নয় অবশ্য, মামিমাকে দিয়ে, ওই যোগুবর ঠাকুরকে বলেই করিয়ে দিত কাজটা। মা প্রথমটায় পার্সেল পেয়ে হক চকিয়ে যেত, ভাবত কি এ, তারপর বাঁধন খুলে দেখত
বইয়ের লেখিকা শ্রীমতী সুবর্ণলতা দেবী। তারপর কি মার চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ত না? সুবর্ণলতার মনটা যেন ইহলোক পরলোকের প্রাচীর ভেঙে দিতে চায়, যেন তার সেই অদেখা বইটা সেই ভাঙা প্রাচীরের ওধারে নিয়ে গিয়ে ধরে দিতে চায়। সুবর্ণ দেখতে পায় সুবর্ণর মা সুবর্ণ স্মৃতিকথা পড়ছেন। পড়ার পর শুধুই কি সেই 2 ফোঁটা আনন্দাশ্রুই ঝরে পড়ে শুকিয়ে যাবে? সেই শুকনো রেখার উপর দিয়ে ঝর্ণাধারার মতো ঝরে পড়বে না আরো অজস্র ফোঁটা? দেখতে পাচ্ছেন কিভাবে কাঁটা বনের উপর দিয়ে রক্তাক্ত হতে হতে জীবনে এতটা পথ পার হয়ে এসেছে সুবর্ণ। মা বুঝতে পারছেন সুবর্ণ অসার নয়। কোন কোন অংশটা পড়তে পড়তে মা বিচলিত হতেন আর কোন কোন অংশটা পড়ে বিগলিত ভাবতে চেষ্টা করে সুবর্ণ। নিজের হাতের সেই লেখাগুলো যেন দৃশ্য হয়ে ভেসে ওঠে, পরপর নয়, এলোমেলো, যেন দৃশ্যগুলোর হুড়োহুড়ি করে সামনে আসতে চায়, যেন এক প্যাকেট তাসকে কে ছড়িয়ে দিয়েছে। অনেক বয়সের অনেকগুলো সুবর্ণ ছড়িয়ে পড়ে সেই অসংখ্য দৃশ্যের মধ্যে। মাথায় খাটো, পায়ে মল, এক গলা ঘোমটা বালিকা সুবর্ণ, হঠাৎ লম্বা হয়ে যাওয়া সদ্য কিশোরী সুবর্ণ, নতুন মা হয়ে ওঠা আবেশ বিহ্বল সুবর্ণ। তারপর আচ্ছা, ওই ঘোমটা দেয়া ছোট মাপের সুবর্ণর ঘোমটাটা হঠাৎ খুলে গেল যে। কি বলছে ও? কি বলছে সে কথা শুনতে পাচ্ছে সুবর্ণলতা। তাড়িয়ে দিলে? তোমরা আমার বাবাকে তাড়িয়ে দিলে? আমাকে নিয়ে যেতে দিলে না? কেন কেন? কি করেছি আমি তোমাদের, তাই এত কষ্ট দেবে আমাকে? কে বলেছিল আমাকে তোমাদের বউ করতে? শুধু শুধু ঠকিয়ে ঠকিয়ে বিয়ে দিয়ে চলে যাব আমি তোমাদের বাড়ি থেকে, চলে যাব। তোমাদের মতো নিষ্ঠুরদের বাড়িতে থাকলে মরে যাব আমি। সুবর্ণলতা অন্য আর এক গলার উচ্চ নিনাদও শুনতে পাচ্ছে। ওর নিজের কলমের অক্ষরগুলোই যেন সশব্দ হয়ে ফেটে পড়ছে। ওমা, আমি কোথায় যাব? একই কালকে উঠে ছানা ঘরে আনলাম গো আমি। চলে যাবি? দেখ না একবার চলে গিয়ে। খুন্তি নেই আমার? পুড়িয়ে পুড়িয়ে ছ্যাঁকা দিতে জানি না? বাপকে তাড়িয়ে দিলে? দেব না তো কি? ওই বাপের সঙ্গে নাচতে নাচতে যেতে দেব তোকে? সইমা আমার পূর্বজন্মের শত্রু ছিল, তাই তোকে আমার গলায় গছিয়ে পরকাল খেয়েছে আমার। আর ও মুখ হতে দিচ্ছি না আমি। ইহজীবনে কেমন আর বাপের বাড়ির নাম মুখে আনিস দেখব। বাপের বাড়ির সঙ্গে তোর সম্পর্ক যদি আমি না ঘুচাই তো আমি মুক্ত বামনি নই। বাপ চলে যাচ্ছে বলে ঘোমটা খুলে রাস্তায় ছুটে আসা বার করছি তোর। সেই ঘোমটা খোলা বালিকা সুবর্ণকে টেনে হিঁচড়ে ঘরে এনে পুরে শেকল তুলে দিয়ে গেল ওরা। বলে গেল, মুখ থেকে আর টু শব্দটি বার করবি না। সুবর্ণ স্তব্ধ হয়ে গেল। এই অবিশ্বাস্য নিষ্ঠুরতায় যেন নিথর হয়ে গেল। তবু তখনও সত্যি বিশ্বাস হয়নি তার সেই নিষ্ঠুরতার কারাগারেই চিরদিনের মতো থাকতে হবে তাকে। মনে করেছিল কোনো মতে একবার এদের কবল থেকে পালিয়ে যেতে পারলেই সব সোজা হয়ে যাবে। তাই পালাবার মতলবই ভেজেছিল বসে বসে। রাস্তা চেনে না, তাতে কি? রাস্তায় বেরোলেই রাস্তা চেনা যায়। রাস্তার লোককে জিজ্ঞেস করলেই হবে। সুবর্ণদের বাড়িটা রাস্তার লোক যদি না চেনে তো সুবর্ণ তার স্কুলটার নাম করবে। স্কুলটাকে নিশ্চয়ই সবাই চেনে। বেথুন স্কুল তো নাম করা জায়গা। হে ঠাকুর, একবার সুবর্ণকে সুযোগ দাও পালিয়ে যাবার। সুবর্ণ রাস্তার লোককে জিজ্ঞেস করে করে একবার স্কুলে গিয়ে পৌঁছে যাক। তারপর আর বাড়ি চেনা আটকায় কে? রোজ যেমন করে চলে যেত তেমনি করেই চলে যাবে। চলে গিয়ে বাবাকে বলবে, দেখলে তো বাবা, তুমি আনতে পারলে না, আমি নিজে নিজেই চলে এলাম। আর মাকে বলবে, মা, মা কোথায়? এরা তো কেবলই বলে তার মা চলে গেছে। কোথায় চলে গেছে মা? এতদিনেও আসেনি। ঠিক আছে, সুবর্ণ গিয়ে পড়ে দেখবে কেমন না আসে মা। দাদার বিয়ে হবে, কত মজা আর কত কাজ মার। কোথায় গিয়ে বসে থাকবে শুনি? ইস ভগবান, একবার এদের বাড়ির লোকগুলোর দৃষ্টি হরে নাও।
সুবর্ণকে পালাতে দাও। কে জানে, সুবর্ণর দাদার বিয়ের সময়ও হয়তো যেতে দেবে না এরা সুবর্ণকে। আচ্ছা, স্কুলের মেয়েরা যদি জিজ্ঞেস করে একদিন আসিসনি কেন, যদি সুবর্ণর মাথার সিঁদুর দেখে হেসে উঠে বলে, হিমা তোর বিয়ে হয়ে গেছে, কি উত্তর দেব? বলবো কি আমার ঠাকুরমা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে? না, সে কথা শুনলে ওরা আরও হাসবে। তার চাইতে সিঁদুরটা আচ্ছা করে মুছে নেব রাস্তায় বেরিয়ে, রাস্তার কলে ধুয়ে ঘষে সাদা করে ফেলব। ও বাড়ির দিদি, জয়াবতী দিদি, ওকেই শুধু বলে যাব আমি চলে যাচ্ছি। ও আমায় যা ভালোবাসে, ঠিক মুক্তারামবাবু স্ট্রিটে গিয়ে আমার সঙ্গে দেখা করবে। ওর শ্বশুরবাড়ি এমন বিচ্ছিরি নয়, ও কত বাপের বাড়ি যায়। পালাবো পালাবো এই ছিল ধ্যান জ্ঞান, কিন্তু পালাতে পারেনি সুবর্ণ, জীবন ভোর পারল না। দেখেছে পালানোটাকে যত সোজা ভেবেছিল তত কঠিন। এক দণ্ডের জন্য পাহারা সরায় না এরা। ক্রমশই তাই বেথুন স্কুল, ঠনঠনে কালীতলা, মুক্তারামবাবু স্ট্রিট, 18 হাত কালীর মন্দির সব কিছুই ঝাপসা হয়ে যাচ্ছে। স্পষ্ট আর প্রখর হয়ে উঠছে সিঁথির ওই সিঁদুরটা। ওটাকে ঘষে ঘষে মুছে ফেলার কথা যেন অবাস্তব মনে হচ্ছে। সেই তার নিজের জীবনে, সত্যিকার জীবনে যে আর ফিরে যাওয়া যাবে না, সেটা যেন স্থিরীকৃত হয়ে যাচ্ছে। সুবর্ণর বই, খাতা, স্লেট, পেন্সিল সব যে তাদের কুলুঙ্গিটার মধ্যে পড়ে রইল, সে কথা তো কেউ ভাবল না। সামনেই যে সুবর্ণর হাফ ইয়ারলি এক্সামিন, সে কথা মারও তো কই মনে পড়ল না। সুবর্ণর সমস্ত প্রাণটা যেন ওই কুলুঙ্গিটার উপর আছড়ে পড়তে যায়। এতদিন না পড়ে পড়ে সুবর্ণ যে সব ভুলে যাচ্ছে। ভগবান, সুবর্ণ তোমার কাছে কি দোষ করেছিল যে এত কষ্ট দিচ্ছ তাকে? রোজ সকালে ঘুম থেকে উঠে কি তোমাকে নমস্কার করেনি? রোজ স্কুলে গিয়ে প্রার্থনা করেনি? রাত্রিরে শুতে যাবার সময় কি বলেনি, ঠাকুর বিদ্যে দিও, বুদ্ধি দিও, সুমতি দিও? যা যা শিখিয়েছিল মা, সবই তো করেছে সুবর্ণ। তবে কেন এত শাস্তি দিচ্ছ সুবর্ণকে? কেন কেন? ওই কেনর ঝড় থেকে বালিকা সুবর্ণ হারিয়ে যাচ্ছে, তার খোলস থেকে যুবতী জন্ম নিচ্ছে, তবু সেই কেনটাই ধূসর হয়ে যাচ্ছে না, সে যেন আরো তীব্র হয়ে উঠছে। আমি কি এত পাজি হতে চাই? আমি কি গুরুজনদের মুখের উপর চোপা করতে ভালোবাসি? আমি কি বুঝতে পারি না আমি চোপা করি বলেই আমার উপর আক্রোশ করে ওরা আমাকে আরো বেশি কষ্ট দেয়? কিন্তু কি করব, এত নিষ্ঠুরতা আমি সহ্য করতে পারি না। সহ্য করতে পারি না এত অসভ্যতা। আমার ওই বর, ও কেন এত বিচ্ছিরি? এর থেকে যদি ও দেখতে খুব কালো আর কুৎসিত হতো, তাও আমার ছিল ভালো। কিন্তু তা হয়নি। ওর বাইরের চেহারাটা দিব্যি সুন্দর, অথচ মনের ভেতরটা কালো, কুৎসিত, বিচ্ছিরি। ও মিছিমিছি করে আমায় বলেছিল লুকিয়ে আমাকে আমার বাপের বাড়ি নিয়ে যাবে। সেই কথা বিশ্বাস করে আমি ওকে ভালোবেসেছিলাম, ভক্তি করেছিলাম, ওর সব কথা রেখেছিলাম, খারাপ বিচ্ছিরি সব কথা। কিন্তু ওর কথা ও রাখেনি। রোজ ভুলিয়ে ভুলিয়ে শেষ অবধি একদিন হ্যাঁ হ্যাঁ করে হেসে বলেছিল, ও বাবা, একবার গিয়ে পল্লিকা তুমি আসতে চাইবে? নির্ঘাত সেখানে থেকে যাবে। এমন পরীর মতন বউটি আমি হারাতে চাই না বাবা। কত দিব্যি গেলাম যে আবার ফিরে আসব, তবু বিশ্বাস করল না। ও আমায় বিশ্বাস করে না, আমি ওকে বিশ্বাস করি না। ও নাকি আমায় ভালোবাসে, বলে তো তাই সব সময়। কিন্তু ভগবান, আমার অপরাধ নিও না, আমি ওকে ভালোবাসি না। ওকে ভালোবাসা আমার পক্ষে অসম্ভব। ওর সঙ্গে এক বিন্দু মিললেই আমার, তবু চিরদিন ওর সঙ্গে ঘর করতে হবে আমায়। আজ আবার সেই হলো। আজ আবার ওরা ছোটদাকে তাড়িয়ে দিলে, আমার সঙ্গে দেখাই করতে দিল না। দাদার বিয়েতে নাকি ঘটা করেনি বাবা, মা চলে গেল বলে নমনম করে সেরেছে। দাদার মেয়ের মুখে ভাতে একটু ঘটা করবে, তাই ছোটদা আমায় নিতে এসেছিল। বাবা নাকি অনেক মিনতি করে চিঠি লিখে দিয়েছিল ওর হাতে। ওরা সেই চিঠি ছিঁড়ে ফেলেছে, ছোটদাকে আমার সঙ্গে দেখা করতে দেয়নি। বলেছে, ছেলের বিয়ে শুনলাম না, নাতনির ভাত, এমন উনচুটে বাড়িতে আমাদের ঘরের বউ যাবে না।
ছোড়দা নাকি ভয় করেনি। ছোড়দা নাকি এ বাড়ির সেজো ছেলের মুখের উপর চোটপাট শুনিয়ে দিয়ে গেছে, নাকি বলেছে আপনাদের মতো লোকের জেল হওয়া উচিত। এই বাড়ির সেজো ছেলে সেই অপমান সহ্য করবে? উল্টে অপমান করবে না? করবে না গালমন্দ? তবু তো এবাড়ির মেজো ছেলে তখন বাড়ি ছিল না। থাকলে ছোড়দার কপালে আরও কি ঘটত কে জানে। বাড়ি ফিরে শুনে তো অদৃশ্য লোকটাকেই এই মারে তো সেই মারে। বলে, কি শুধু চলে যেতে বললি? ঘাড়ে ধাক্কা দিয়ে বার করে দিতে পারলি না শালাকে? আমি যখন রাগে ঘেন্নায় কথা বলিনি ওর সঙ্গে, তখন হ্যাঁ হ্যাঁ করে বলেছিল, শালাকে শালা বলবো না তো কি বেয়াই বলবো? হ্যাঁ, আমি প্রশ্ন করেছিলাম, তোমার ভাইদের মান আছে, আমার ভাইদের মান নেই? সেই শুনে এমনি হেসেছিল ও। আমি কাঠ হয়ে গিয়েছিলাম। তারপর সবাইকে ডেকে বলেছিল, আরে শুনেছ, শালাকে নাকি সম্মান করা উচিত ছিল, আমার পাদ্যর্ঘ্য দেওয়া উচিত ছিল। ঠিক আছে, ভগবান যখন আমাকে এই নিষ্ঠুর আর অসভ্যদের কাছেই রেখে দিয়েছে, তখন তাই থাকব। আর যেতে চাইব না এই বাড়ির বাইরে। ভুলে যাব আমারও মা ছিল, বাপ ছিল, ভাই ছিল, বাড়ি ছিল। ওদের বাড়ি থেকে বেরোবো একেবারে নিমতলা ঘাটের উদ্দেশ্যে। তাই তাই হোক, মরেই দেখিয়ে দেব আটকে রাখবে বললেই আটকে রাখা যায় না। কিন্তু শুধু কি এইসব কথাই লিখেছে সুবর্ণ তার স্মৃতি কথায়? সুবর্ণ যেন ছাপাখানায় পাঠিয়ে দেওয়া খাতাখানার পাতাগুলোর মধ্যে ডুবে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। সুবর্ণ দেখতে পাচ্ছে সিঁড়ির ঘুলঘুলি থেকে বেরিয়ে আসছে একটা বই, তার সঙ্গে মিষ্টি একটু কথা। মানুষটাকে দেখা যায় না, শোনা যায় শুধু কথা, হাসি হাসি গলার ঝংকার। এই নে, বইটার তোকে ফেরত দিতে হবে না। তুই পদ্য পড়তে ভালোবাসিস শুনে তোর ভাসুর তো মোহিত। বলেছে এটা তুমি উপহার দিও তোমার বন্ধুকে। পৃথিবীতে এই মানুষও আছে ভগবান। তবে তোমার উপর রাগ করে কি করব? আমার ভাগ্য, এছাড়া বলার কিছু নেই। কিন্তু কি বই দিল জয়াদি? এ কি জিনিস? মানুষ এমন লিখতে পারে? এ যে চেঁচিয়ে পড়বার, লোককে ডেকে শোনাবার, এ কি সেই কবির কথা না আমার কথা? এ যে আমি মনে মনে পড়ে মনের মধ্যে ধরে রাখতে পারছি না গো। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান, না জানি কেমনে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। এর কোন লাইনটাকে বেশি ভালো বলবো আমি, কোন লাইনটাকে নয়? জাগিয়া উঠিছে প্রাণ, ওরে উথলি উঠিছে বাড়ি, প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী, থর থর করি কাঁপিছে ভূধর। এই পদ্য আমি সবটা মুখস্থ করব। আমি ওদের সংসারের জ্বালায় আর কষ্টবোধ করব না। ওরা যা চায় তাই করে দিয়ে নিজের মনে এই বই নিয়ে বসব। আরও যেসব পদ্য আছে সব শিখে ফেলব। জয়াদি দেবী, তাই এই স্বর্গের স্বাদ এনে দিল আমায়। জয়াদির স্বামী দেবতা, তাই তার মনে পড়েছে আমি পদ্য ভালোবাসি। ভগবান ওদের বাঁচিয়ে রাখো, সুখে রাখো। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। এর সব কথা আমার, সব কথা আমার জন্যে লেখা। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। উহ, কি চমৎকার, কি অপূর্ব! আমি কি করব? স্বর্গ বলে কি সত্যি কোনো রাজ্যপাট আছে? সত্যি মাটি থেকে অনেক উঁচুতে মেঘেরও ওপরে সেই জগৎ, সেখানে দুঃখ নেই, শোক নেই, অভাব নেই, নিরাশ নেই, খলতা কপটতা নেই। এক কথায় বলতে গেলে এই পৃথিবীর ধুলো ময়লার কোনো কিছুই নেই। নাকি ওটা শুধুই কবি কল্পনা? আমাদের এই মনের মধ্যেই স্বর্গ মর্ত পাতাল, এই মনের অনুভবই পৃথিবীর ধুলোমাটি থেকে অনেক উঁচুতে। মনের যত মেঘ তারও উপরে উঠে গিয়ে স্বর্গরাজ্যে পৌঁছয়। কে জানে কি, আমার তো মনে হয় শেষের কথাটাই বুঝি ঠিক। আর উঁচু দরের কবিরা পারেন সেই অনুভবের উঁচু স্বর্গে নিয়ে যেতে। সেখানে গিয়ে পৌঁছলে মনেই পড়ে না পৃথিবীতে দুঃখ আছে, জ্বালা আছে, ধুলো ময়লা আছে। শুধু আনন্দ, শুধু আনন্দ।
চোখে জল এসে যাওয়া অন্য এক রকমের আনন্দ। কিন্তু মানুষকে কেন নিয়ে যেতে পারেন না কবিরা? পারেন না বলেই না সেই আনন্দের দেশ থেকে হঠাৎ আছাড় খেয়ে মাটিতে পড়তে হয়। অন্তত সেই দিনের সেই সংসার বুদ্ধিহীনা বালিকা সুবর্ণলতা তাই পড়েছিল। সেই আছাড় খাওয়ার দুঃখে তার বিশ্বাসের মূল যেন আলগা হয়ে গিয়েছিল। মানুষের উপর বিশ্বাস, ভাগ্যের উপর বিশ্বাস, ভগবানের উপর বিশ্বাস, সব বিশ্বাস বুঝি শিথিল হয়ে গেল। সুবর্ণর স্বামী রূঢ় রুক্ষ, সুবর্ণ জানে সে কথা, কিন্তু সে যে এত বেশি নিরেট নির্বোধ, এত বেশি ক্রূর, সে কথা বুঝি জানত না তখনও। জানল, আছাড় খেয়ে জানল। এই বহুদূরে এসে সেই সংসার বুদ্ধিহীন আবেগপ্রবণ মেয়েটার দিকে তাকিয়ে করুণা হয় সুবর্ণর। ওর আশাভঙ্গের আর বিশ্বাসভঙ্গের দুঃখে চোখে জল আসে। মেয়েটা যে একদার আমি ভেবে ভেবেও মনে আনতে পারে না। কিন্তু ওই আমিটার মতো এত ভয়ঙ্কর পরিবর্তনশীল আর কি আছে? আমিতে আমিতে কি অমিল, তবু তাকে আমরা আমিই বলি। অবোধ সুবর্ণও ভেবেছিল এই আনন্দের স্বাদ ওকেও বোঝাই, আমার স্বামীকে। তখনও তার উপর আশা সুবর্ণর। আশা করেছিল ওরও হয়তো মনের দরজা খুলে যাবে, তাই বলেছিল, তোমার খালি শুয়ে পড়া যাক, শুয়ে পড়া যাক, বসো তো একটু, শোনো কি চমৎকার। হ্যাঁ, প্রদীপটা উস্কে দিয়েছিল সুবর্ণ। সুবর্ণ তার সামনে ঝুঁকে পড়েছিল, হৃদয় আজি মোর কেমনে গেল খুলি, জগৎ আসি সেথা করিছে কোলাকুলি, ধরায় আছে যত মানুষ শত শত, আসিছে প্রাণে মম হাসিছে গলাগলি। ও সেই সুবর্ণকে থামিয়ে দিলে, বেজার গলায় বলল, জগৎশুদ্ধ সবাই এসে কোলাকুলি করছে, তাই এত ভালো লাগছে? বাবা, বেড়ে চিন্তাটি তো, শত শত মানুষ এসে প্রাণে পড়ছে, তোফা! তেমন রসের কবিতাটি লিখেছেন কোন মহাজন? সুবর্ণ বলল, থামো না, শেষ অবধি শুনলে বুঝবে। সুবর্ণ আবার পড়তে শুরু করেছে। পড়ছে, ও হঠাৎ ফস করে বইটা কেড়ে নিল, বলে উঠল, তোফা তোফা, এ যে দেখছি রসের সাগর। কি বললে? এসেছে সখাসখি, বসেছে চোখাচোখি, আর যেন কি দাঁড়িয়ে মুখোমুখি। বলি, এসব মাল আমদানি হচ্ছে কোত্থেকে? ব্যঙ্গের সুর গেল, ধমক দিয়ে উঠল, কোথা থেকে এলো এ বই? চোখে জল এসে গেল মেয়েটার। সেটা দেখতে দেবে না, তাই কথার উত্তর দেয় না। ও বইটা নিয়ে উল্টে পাল্টে দেখল, তারপর সাপের মতো হিস হিসিয়ে বলে উঠল, এই যে প্রমাণপত্র তো হাতেই, প্রাণাধিকা ভগিনী শ্রীমতী সুবর্ণলতা দেবীকে স্নেহ উপহার। বলি, এই প্রাণাধিক ভ্রাতাটি কে? কোত্থেকে জোটানো হয়েছে এটিকে? লেখাটা যে মেয়ে মানুষের হাতের তা কেউ বুঝতে পারেনি? নিশ্চয়ই পেরেছিল। সত্যি ব্যাটার ছেলে ভাবলে বইটাকে কি আর আস্ত রাখত? কুচি কুচি করে ছিঁড়ত, পা দিয়ে মারাত। এ শুধু সুবর্ণকে চারটি বিচ্ছিরি বিচ্ছিরি কথা বলে নেবে বলেই ছল করে। চোখ দিয়ে খুব জল আসছিল, তবু সুবর্ণ জোর করে চোখটা শুকনো রেখেছিল। শক্ত গলায় বলেছিল, দেখতে পাচ্ছ না মেয়ে মানুষের হাতের লেখা? ও বাড়ির জয়াদি দিয়েছেন। ওর মুখটা শক্ত হয়ে উঠল। ও বাড়ির জয়াদি মানে? জয়াদিটি কে? জানো না, তোমাদের নতুনদার বউ, জয়াবতী দেবী। বটে, নতুনদার বউ? বলি, তিনি কি আসা যাওয়া করছেন নাকি? আশ্চর্য বেহায়া মেয়ে মানুষ তো। এদিকে জোর তলবে মামলা চলছে, আর ওদিকে তিনি প্রাণাধিকা ভগিনীকে স্নেহ উপহার ঘুষ দিতে আসছেন। আমি সুবর্ণলতা দেবী রেগে গিয়েছিলাম। আমি বলেছিলাম, মামলা ওরা করেনি, তোমরাই করেছ, জানতে বাকি নেই আমার। আর ভালোবাসা জিনিসটা জানো না বলেই ঘুষ বলতে ইচ্ছে করছে তোমার। ভালোবাসা? ও! বইখানা পাকিয়ে মোচড় দিতে দিতে বলল, তুমি যে জিনিসটা খুব জানো তা আমারও জানতে বাকি নেই। যারা আমাদের শত্রুপক্ষ, উনি ঘর জ্বালানে পর ভোলানে মেয়ে যাচ্ছেন তাদের সঙ্গে ভালোবাসা জমাতে। মাকে বলে দিতে হচ্ছে, ও বাড়ি থেকে লোকের আসা বন্ধ করছি। বলে বইটা নিয়ে নিল ও। বলল, যাক, আর কাব্যিতে দরকার নেই, এমনিতেই তো সংসারে মন নেই, এসো দেখি এখন।
বলে প্রদীপটা ফুঁ দিয়ে নিভিয়ে ঘরটাকে অন্ধকার করে দিল ও। কিন্তু শুধু কি ঘরটাই অন্ধকার করে দিল? গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা সুবর্ণলতা, আজ ঊনবিংশ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।